ওকে, আজকে মূলত সেফটি নিয়ে আলাপ হবে, সেফটি সিকিউরিটি এগুলো নিয়ে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে মানে সেফটি কেন দরকার, সিকিউরিটি কেন দরকার, তা না হলে অতীতে কি কি দুর্ঘটনা ঘটছে। যেমন তোমাদের সিলেবাসে 2টা দুর্ঘটনার কথা স্পেশালি লেখা আছে। তো ওই 2টা দুর্ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, কি কি প্রিভেন্টিভ মেজার্স আমরা আগে থেকে নিতে পারি যার ফলে এই ধরনের দুর্ঘটনা না ঘটে, তো সেটা দেখবো আর কি। আর ম্যাথমেটিক্যালি একটা ব্যাপার আছে, প্রবাবিলিটি রিস্ক অ্যাসেসমেন্ট। তো সেই রিস্কটা যদি আগে থেকে অ্যাসেস করতে পারি, ফলে আমাদের ক্ষেত্রে কিন্তু মানে আমাদের কিন্তু সুবিধা হবে আগে থেকে বুঝার যে কোন ঘটনা ঘটার প্রবাবিলিটি কত বেশি। যার ঘটার প্রবাবিলিটি যত বেশি তার ব্যাপারে আমাদের বেশি প্রিভেন্টিভ মেজার নিতে হবে আর কি, সতর্কতা তত বেশি অবলম্বন করতে হবে আর কি। তো সেটা নিয়ে আজকের স্লাইডটা, এই স্লাইডটাতে কিছু আছে। আর আমাদের বইয়ের চ্যাপ্টার 19 নাম্বার চ্যাপ্টারের কিছু অংশ দেখবো আর কি। তো শুরু করা যাক। এটা মূলত ইউএস এর পার্সপেক্টিভে স্লাইডটা তৈরি করা। ওখানে 2002 সাল পর্যন্ত বোধহয় 103টা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের আছে, ম্যাপে দেখাইছে কোথায় কোথায় আছে। তো আর আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কি হয় সেটা তো আমরা দেখেছি, সেই ছবিটা এখানে আবার দেওয়া আছে। যে যেখানে বিক্রিয়াটা হচ্ছে সেখানে আমার কি আছে একদম রিঅ্যাক্টর ভেসেলে, এখানে যে ইউরেনিয়ামের রড যেরকম আছে, আবার মডারেটর বা মডারেটরের রডও আছে, কুলেন্ট ফ্লো হচ্ছে, টেম্পারেচার কন্ট্রোল করার জন্য প্রেসারাইজারও ইউজ করতে হচ্ছে। আর এই যে হিটটা জেনারেটেড হচ্ছে সেই হিটের মাধ্যমে পানি স্টিম করা হচ্ছে, সেই স্টিমের মাধ্যমে টারবাইনটাকে ঘুরিয়ে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। আর সেই স্টিমকেই আবার কনডেন্সারের সাহায্যে পানিতে কনভার্ট করে সেটাকে আবার স্টিম জেনারেটরে পাঠানো হচ্ছে। এই সাইকেলটাও তো মোটামুটি আমরা জানি। এখন কথা হচ্ছে যে কেন আমাদের নিউক্লিয়ারটা দরকার, নিউক্লিয়ার বা কেন, অন্য কিছু নয় কেন। তো এখানে দেখাচ্ছে যে ইউএস এর পার্সপেক্টিভে 2002 সাল পর্যন্ত কোল থেকে কত পার্সেন্ট, অয়েল, গ্যাস, নিউক্লিয়ার, হাইড্রো ইলেকট্রিক, রিনিউয়েবল, মানে কে কতখানি কন্ট্রিবিউট করতেছে টোটাল পাওয়ার উৎপাদনের ক্ষেত্রে। তো নিউক্লিয়ার একটা বড় অংশ 20.4, যদিও কোল সবচেয়ে বেশি 50.3%। তো এখানে সুবিধা অসুবিধা করেসপন্ডিং আলাপ করছে। যে কোলের সুবিধা বলছে এটা সস্তা, অসুবিধা বলছে যে পরিবেশের জন্য খারাপ, যে গ্রিন হাউস গ্যাস উৎপাদন করে, যেটা আবার আমাদের কি বলে ওজোন স্তরকে ফুটো করে আর আমাদের আল্ট্রাভায়োলেট রে সান থেকে চলে আসে পৃথিবীতে। তো সেইটার জন্য কোল দায়ী। সে কারণে কোল ভিত্তিক পাওয়ার প্ল্যান্টের বিরুদ্ধে তো অনেক কথাবার্তা আছেই। হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের অসুবিধার ক্ষেত্রে বলতেছে সিজনাল, মানে সব সিজনে হয়তো পাওয়া যায় না। আর একটা মাত্রই সোর্স পানি, পানি না থাকলে আবার সমস্যা। ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে বলতেছে চাইলেই মানে যে কোনো দেশ ন্যাচারাল গ্যাস দিয়ে করতে পারবে না, কারণ এটা মজুদের ব্যাপার আছে, কোন কতখানি মজুদ আছে, সেখান থেকে উত্তোলন করতে কতটুকু বা পারবে, সেই ব্যাপারগুলো আছে। সোলার আর ওয়াইন্ড রিনিউয়েবল এনার্জি, সেখানে কি বলতেছে, একে তো এক্সপেন্সিভ, ঠিক আছে এক্সপেন্সিভ, যে কারণ সোলার সেলের যেটা বানাচ্ছে সেটার তো এক্সপেন্স আছে। দ্বিতীয় বলতেছে লো এনার্জি ডেন্সিটি, তার মানে তোমার এনার্জি মানে পার ইউনিট এরিয়ায়, তুমি ধরো সোলার সেলের কথা যদি চিন্তা করো, পার ইউনিট এরিয়াতে কতখানি তোমার পাওয়ার উৎপাদন হচ্ছে। ইফিসিয়েন্সি একটা বড় ফ্যাক্টর। মানে খরচ করে বানালাম, আমার এক ধরো 1 মিটার বাই 1 মিটার একটা ক্ষেত্রফলের একটা সোলার সেলেরই বানালাম, তো সেখান থেকে কতখানি বিদ্যুৎ আসতেছে আর কি। তো ইফিসিয়েন্সি একটা বড় ফ্যাক্টর। তো কিন্তু নিউক্লিয়ারের সুবিধার ক্ষেত্রে বলতেছে এটা এনার্জি ডেন্সিটি বেশি, আর পলিউশন নাই। কি বলে যে ওয়েস্টটা হবে সেটার ম্যানেজমেন্টের ব্যবস্থা যদি করতে না পারি, সেফটি সিকিউরিটি যদি আমি
ইনশিওর করতে না পারে তাহলে সমস্যা। ওয়েস্ট মানেটা কি? ওয়েস্ট মানে হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করার পর বাই প্রোডাক্ট হিসেবে যা যা উৎপাদন হয়, বাই প্রোডাক্ট বলতে যেগুলি আর কাজে লাগবে না, মানে ওয়েস্ট হিসাবে আসছে বিক্রিয়ার পর। এই যে চেইন রিঅ্যাকশন, ইউরেনিয়াম থেকে তোমার নিউট্রনের আঘাতের কারণে ইউরেনিয়াম ভেঙে জেনন হলো, সেটা তার জেননে থেমে থাকবে না, সেটা তারও বিক্রিয়া করবে, করতে 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 শেষ পর্যন্ত কিছু না কিছু থাকবে। তো সেইটা তো আর পরবর্তীতে বিক্রিয়া শেষ, এরপরে তো আর যাচ্ছে না। তো সেটা সহ আরো যেসব উপাদান থাকবে বিক্রিয়ার পরে যেগুলি আর কোনো কাজে লাগতেছে না, সেই ওয়েস্ট গুলোকে আমি কি করব, সেটা যদি ব্যবস্থা করতে না পারি, সেফটি সিকিউরিটি। এখন আমার ডিজাইনটা যদি এরকম হয় যে ভিতর থেকে রেডিয়েশনটা বাইরে পরিবেশে চলে আসতে পারে, তাহলে সেটাও তো ক্ষতির কারণ। তো সুবিধার পাশাপাশি অসুবিধা নিউক্লিয়ারও আছে। আর যেটার কথা বলতেছে না, এর ফুয়েলের দাম ভালোই আছে, ইউরেনিয়ামের দাম ভালোই আছে, সেটা এখানে লেখা নেই। কিন্তু দাম বেশি থাকলেও এর একটা সুবিধা বলতেছে যে 4 টন কয়লা দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন হবে, ইউরেনিয়ামের অল্প একটু পরিমাণে সেটা হবে। আউন্স বলছে, এই আউন্স মানে কত জানো? পাউন্ড, আউন্স, সেটা কিন্তু আলাদা হিসাব আছে আর কি, দেখে নিবা। তো অল্প পরিমাণ ইউরেনিয়াম দিয়েই মানে 4 টন কয়লার সমান প্রোডাক্টিভিটি আসতেছে, বাট ইউরেনিয়ামের দাম আছে। এয়ার পলিউশন না, এটা তো বললামই। এখানে কুলিং এর ব্যাপার স্যাপার দেখাইছে, মানে একটা অ্যাসেম্বলির মধ্যে অনেকগুলো তোমার ইউরেনিয়ামের রড আছে, সেখানে আবার কুলিং এর ব্যবস্থা করতে হয়, সেই ছবিতে দেখাইছে। আচ্ছা, এটা অন্যান্য ছবি। যেখানে দেখাইছে যে তোমার যে ওয়েস্ট গুলো সেগুলি মাটির নিচে রেখে দিচ্ছে, কারণ এই ওয়েস্ট গুলোর মধ্যেও রেডিও অ্যাক্টিভিটি আছে। তো এই যে ওয়েস্টগুলার রেডিও অ্যাক্টিভিটি তুমি যেটা খোলা জায়গায় তো রাখতে পারবে, সেটা তোমার ক্ষতির কারণ। সেটা এটা মাটির নিচে রাখছে, সময়ের সাথে সাথে তার রেডিও অ্যাক্টিভিটি কমে যাবে। এখানে সেই গ্রাফের মাধ্যমে দেখাইছে কতটা সময় পর রেডিও অ্যাক্টিভিটি একদম কমে যাবে। এখানে রেডিও অ্যাক্টিভিটির ইউনিট দিছে গিগা গিগা ব্যাকোরেল। 1 বেকোরেল সমান সমান 1 সেকেন্ড ইনভার্স 1, মানে রেডিও অ্যাক্টিভিটির ইউনিট হিসেবে দেখাচ্ছে ব্যাকোরেল মানে 1 সেকেন্ডে যদি একটা নিউক্লিয়াস সে রেডিয়েট করে দেয়, কমে যায়, ডিকে হয়ে যায়, তাহলে 10⁹ ব্যাকোরেল মানে 1 সেকেন্ডে 10⁹ নিউক্লিয়াস ডিকে হয়ে যাবে, মানে এই কথাটা বলতেছে। সো সেরকম রেডিও অ্যাক্টিভিটির কোনো তোমার ওয়েস্ট যদি তুমি মাটির নিচে রেখে দাও, তো সেটা কত বছর পর তার রিঅ্যাক্টিভিটি একেবারে কমে আসবে, সেই কার্ভের মাধ্যমে দেখাইছে আর কি। একটা ফিশন প্রোডাক্ট, এখানে অনেকগুলো কার্ভ ডট ডট দিয়ে বলছে ফিশন প্রোডাক্ট। এই যে এটা মানে 10⁶ এরও পরে, মানে 10 মানে 6 পরে 7 এর আগে, এত বছর যাওয়ার পর তার রেডিও অ্যাক্টিভিটি একদম 10-এ নেমে আসবে, অনেক কমে যাবে আর কি, ফিশন প্রোডাক্ট। আর একটা বলছে অ্যাক্টিনেন্টস। তো অ্যাক্টিনেন্টস আবার কি, সেইটা আসলে ফিশন প্রোডাক্টের থেকে আলাদা না। এখানে আসলে ওই নেপচুনিয়াম, আমেরিকিয়াম, কোরিয়াম এইসব কিছু মেটাল আছে, বা তোমার নিউক্লিয়াস বলতে পারো, এগুলি বিক্রিয়া শেষে বাই প্রোডাক্ট হিসেবে উৎপাদন হয়, এগুলিকে ওয়েস্ট বলতেছে। তো তার রিঅ্যাক্টিভিটি কমবে কি হারে সেটাও দেওয়া আছে, যে তোমার 10⁴ যদি থাকে, সেটা একেবারে 10-এ নামতে কত বছর লাগবে। তো এটা একই হারে কমে না, এটা যেমন খুব তোমার কি বলে মানে লিনিয়ারলি কমতেছে, এটা কিন্তু অনেকটা এক্সপোনেনশিয়ালি কিন্তু কমতেছে। ঠিক আছে, একই সময়ের মধ্যে 10⁶5 মানে 10⁶ যদি ধরি, 10⁶ ইয়ার্স এর মধ্যে এখানে 10⁻7 গিগা ব্যাকোরেল থেকে নেমে নেমে 10-এ নামছে, আর একজন 10⁴ থেকে নামছে। তো অফকোর্স ফিশন প্রোডাক্টের রিঅ্যাক্টিভিটি কি রেডিও অ্যাক্টিভিটি কিন্তু দ্রুত কমতেছে যদি অ্যাক্টিনেন্টসের সাপেক্ষে তুলনা করো। আর দুটাকে মিলে টোটালটাকে বলছে, কারণ একটা পাওয়ার প্ল্যান্টের থেকে শুধু তো ফিশন প্রোডাক্ট হয় না, অ্যাক্টিনেন্টস থাকে, তো দুটা মিলে টোটাল কার্ভটাই কালো ঈদে দেখাচ্ছে। তো যাই হোক, এটা মাটির নিচে রেখে দেওয়া হয় যে বছরে যেতে যেতে একটা সময় গিয়ে রেডিও অ্যাক্টিভিটি একদম ভ্যানিশ হয়ে যাবে বা কমে যাবে। ঠিক আছে, সেই হিসাব করে এখানে রাখা হয়েছে। আর বিভিন্ন দেশ তাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করছে, কোথায় শেয়ার করছে এগুলো লিঙ্কিং দেওয়া আছে।
তো যে দুটো অ্যাক্সিডেন্টের কথা খুব বেশি করে আলোচনা হচ্ছে বা তোমাদের সিলেবাসেও আছে, একটা টিএমআই আর একটা এখানে দেওয়া আছে। টিএমআইটা 1979 মানে 1979 ঘটছিল। টিএমআই 3 মাইলস আইল্যান্ডে ঘটনাটা ঘটছে। আর চার্নোবাইল এটা 1986 ঘটছে। এটা সম্ভবত ইউরোপে চার্নোবাইলটা। এই দুইটা ঘটনা ঘটছে আর কি, নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট। এবং এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি সেগুলো আমরা দেখবো আর কি। ঠিক আছে, 3 মাইলস আইল্যান্ড, এটা সময় উল্লেখ করা আছে কত তারিখ। তো এটা কি জন্য ঘটছে সেটা এখানে বলা আছে। এখানে খুব সংক্ষেপে লেখা আছে, চ্যাপ্টার 19 বইয়ে ওখানে আরো ডিটেলসে লেখা আছে। আমি একটু পরে চ্যাপ্টার 19 দেখাবো, ওখানে বই থেকে আরো ডিটেলস পড়বো আর কি। এখানে খুব সংক্ষেপে লেখা আছে লুজ অফ কুলিং, অ্যাক্সিডেন্টটা ঘটছে লুজ অফ কুলিং এর কারণে। আমরা জানি যে যদি তাপমাত্রা বেড়ে যায়, কারণ আমরা এই তাপ থেকে বিদ্যুৎ উৎপাদন করতেছি, এখানে যে রিঅ্যাকশনটা ঘটছে সেই রিঅ্যাকশনের ফলে আমার হিট হচ্ছে, সেই হিট থেকে আমি বিদ্যুৎ উৎপাদন করছি। কিন্তু আমার বিদ্যুৎ উৎপাদনের একটা লক্ষ্যমাত্রা আছে, সেই হিসাবে কি পরিমাণ ইউরেনিয়াম দিব, কি পরিমাণ তাপ উৎপন্ন হবে সব আগে থেকে প্রি ক্যালকুলেটেড। তো সেখানে যদি আমি আমার একটা কন্ট্রোলিং করার আমরা ব্যাপার ছিল, আমরা আগে দেখেছিলাম যে আমাদের কন্ট্রোলটা হাতে থাকতে হবে, কারণ এটা আমি বোম বানাচ্ছি না, আমি এখানে ফ্লাওয়ার প্ল্যান্ট করছি, এটা কন্ট্রোলিং হাতে থাকতে হবে। সেই কন্ট্রোলিং এর ক্ষেত্রে আমার হিটটা কন্ট্রোল করার জন্য বিভিন্ন প্রসেস ছিল। তার একটা ছিল আমি ওই অ্যাবজর্বার রড, মানে রড ইউজ করতে পারি বিভিন্ন মেটালের, যেটা বিক্রিয়ার গতিটাকে হ্রাস করে দিবে। আরেকটা ছিল আমি কুলেন্ট, স্যার কন্ট্রোল রড, হ্যাঁ কন্ট্রোল রড ছিল, কিছু কন্ট্রোল রড ছিল। আর আরেকটা প্রসেস ছিল যে কুলিং এর মাধ্যমে আমি হিটটাকে কমায় নিয়ে আসতে পারি। তো একটা হচ্ছে বিক্রিয়াটাকেই কম করে দিই, আর একটা হচ্ছে বিক্রিয়া হলো আর আমার কি বলে কিছু হিটও হলো, কিন্তু আমার যতটুকু হিট দরকার বাকিটুকু আমি মানে কুলিং ম্যাটেরিয়াল দিয়ে আমি সেটাকে তাপমাত্রাটা কমিয়ে নিয়ে আসলাম। তারপরে সেক্ষেত্রে প্রেশার ভেসেলেরও একটা কাজ ছিল, কারণ যখনই তাপমাত্রার ইস্যু আসবে, একটা নির্দিষ্ট তাপমাত্রা আমি নিতে চাই, সেই তাপমাত্রা যদি প্র্যাকটিক্যালি ফিজিবল না হয় পৌঁছানো, তখন প্রেশারের সাহায্য আমরা নেই, কারণ প্রেশার এবং টেম্পারেচার ইন্টার রিলেটেড। এটা আমরা দেখেছি আগে, ভলিউম, প্রেশার, টেম্পারেচার এগুলো ইন্টার রিলেটেড, ইকুয়েশনের মাধ্যমে আমরা দেখেছি। তো এখানে ওই কুলিংটা করতে পারিনি, যে কারণে সেখানে একটা কি বলে আমাদের সমস্যাটা হয়ে গেছিল, মানে ওই যে 3 মাইল আইল্যান্ডের অ্যাক্সিডেন্টের ওখানে কুলিংটা কিন্তু হয়নি আর কি। অপারেটর কি করছে, মানে শাটডাউন ইমার্জেন্সি কোর কুলিং। অপারেটররা ওই যে ইমার্জেন্সি, একটা তো নর্মাল কুলিং থাকে, একটা ইমার্জেন্সি কোর কুলিং থাকে, সেটাও ওরা শাটডাউন করে দিয়েছিল যাদের হাতে আমার অপারেটর যারা ছিল। ফলে এই প্রবলেমটা কিন্তু হয়েছে আর কি। ফলে যেটা হলো, ইউরেনিয়াম ফুয়েল প্যালেট মেল্টস এন্ড রিলিজ রেডিও অ্যাক্টিভ গ্যাস ইনটু দ্য কন্টেইনমেন্ট বিল্ডিং। ওই বিল্ডিং এর মধ্যে রেডিও অ্যাক্টিভ গ্যাস ছড়ায় গেল। এই গ্যাসটা কোথেকে আসছে? ওই যে ইউরেনিয়াম ফুয়েল প্যালেট, প্যালেটটা কি, ওই প্যালেটের মধ্যে ইউরেনিয়ামের অনেকগুলো রড থাকে, মানে ওই যে আমাদের যে কোরটা, ওই কোরের কথা বলছি, কোরের ভিতরে অনেকগুলো প্যালেট থাকে, প্রত্যেকটা প্যালেটের ভিতরে ইউরেনিয়ামের রড গুলো থাকে, যেটা মূল উপাদান আমার ফুয়েল। তো সেইটা কিন্তু গলে গিয়ে রেডিও অ্যাক্টিভ গ্যাস হচ্ছিল, সেই গ্যাসগুলো বিল্ডিং এর দিকে ছড়ায় গেছে। তো সেইটার জন্য প্রায় এতগুলো লোক, এখানে কত বলছে, প্রায় 1.5 লাখ লোক ওখান থেকে মানে আশেপাশে এরিয়া থেকে, আশেপাশে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু মানে যতটা না মানুষ ভয় পাইছে, ততটা আসলে ভয় পাওয়ার কারণ ছিল না। এটাও সত্য যে ভয় প্রচুর মানুষ পেয়েছে, আসলে এতটা ভয় পাওয়ার কারণ ছিল না। তার কারণ এটা যেহেতু একটা সেন্সিটিভ ইস্যু, মানুষ ভয়টা খুব বেশি পায়। শুধু ওই এলাকার মানুষ না, এটা আশেপাশে মানুষের পুরো পৃথিবীর একটা ইফেক্ট পড়ে যায়। কথার কথার আশেপাশে কৃষক ছিল, তারা ফসল উৎপাদন করত, অন্য দেশরা হয়তো ব্যান করে দিল যে এই দেশের কোনো মানে ফসল বা ফল বা যাই উৎপাদিত হচ্ছে আমরা নিব না, আমরা জানি না ওই দেশের স্পেসিফিক্যালি ওই এলাকা থেকে এই ফসলটা উৎপাদন হয়েছে কিনা, দেখা গেল ব্যান করে দিল অন্যান্য দেশ যে আমি ওর থেকে ফসল নিব না। এবং এইভাবে আরো অনেক, বা ওই এরিয়ার কোনো মানুষের হয়তো এমনিতেই ক্যান্সার হয়েছে, তো হয়তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে দিল যে এই ক্যান্সারটা আসলে এই রিঅ্যাকশনের কারণেই হয়েছে, মানে এই যে রেডিও অ্যাক্টিভিটি ছড়াই গেল সেটার কারণেই হয়েছে। তো এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীনে পড়ে, ন্যাশনালিও সমস্যার সম্মুখীন পড়ে, ইন্টারন্যাশনাল সম্মুখীন পড়ে এই ধরনের ঘটনা যখন ঘটে। যতটা ক্ষতি তো অবশ্যই হয়, কিন্তু ক্ষতির থেকে আরো বেশি, মানে শুধু স্বাস্থ্যগত ক্ষতি নেই, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়,
পুরা দেশটা বিপর্যস্ত হয়ে পড়ে আর কি, যদি এই ধরনের ঘটনা ঘটে। তো এই যে বলতেছে নো ওয়ান কিল্ড নো ওয়ান ইনজুর্ড, কেউই মারা যায়নি, কেউ হয়তো আহত হয় নাই, বাট এটা নিয়ে কিন্তু খুব প্যানিক হয়ে গেছিল মানুষের মধ্যে আর কি। হ্যাঁ, মানে এটা একটা খুব ইস্যু হয়ে গেছিল আর কি। কিন্তু তারপরেও ওই যে পাবলিক কনফিডেন্স ইজ সিভিয়ারলি ড্যামেজড, মানুষ আর বিশ্বাসই করতে পারে না যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হলে কোনো অঘটন ঘটবে না। তো যাই হোক, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ধরনের ঘটনা থেকে শিক্ষা নেওয়া, যে এখানে কি কি ঘটনা ঘটছিল, যে ঘটনাগুলো না ঘটলেও পারতো, সেই ঘটনাগুলো না ঘটাইতে চাইলে আমাদের আগে থেকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, সেই জিনিসটা আমাদের শেখার। এই যে আরেকটা যেটা বলছে, এটা ইউক্রেনে ঘটছে, চার্নোবাইল ইউক্রেনে ঘটনাটা ঘটছে, সেটা 1986-এ ঘটছে। এখানে কিন্তু কিছু মানুষ মারা গেছে, এটা আরেকটু বড় ডেঞ্জারাস ইস্যু। হ্যাঁ, তো কারণ আমরা দেখো একটা মানে লেকচারে যে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, এই ব্যাপারগুলো পড়ছিলাম। তো এখানে যেটা হয়েছিল, ওরা ডিজাইনেই ফল্ট করে ফেলছিল। ওটা তো হচ্ছে অপারেটর ভুল করে মানে কুলিং অপশনটাকে অফ, মানে কুলিংটা অফ ছিল, ইমার্জেন্সি কুলিংটাও আরো গিয়ে অফ করে দিছে। ওইটা এক ইস্যু ছিল, কারণ এটা ভুল বুঝছে। এটা কেউ তার এমনি এমনি অফ করে না, ঘটনা ঘটছে একটা আর বুঝছে আর একটা। এটা আরো ডিটেলস তুমি বইয়ে পড়বা, চ্যাপ্টার 19 ওখানে ডিটেলস পড়ে একটু পরে দেখাবো, তখন দেখে নিও বা নিজেরা পড়ে নিও। তো ঘটনা ঘটছে একটু বুঝছে একটা, এই কারণে অফ করছে। চার্নোবাইলের হচ্ছে ডিজাইনেও প্রবলেম ছিল, যে তোমার মানে এখানে সবসময় যেখানে আমি কুলেন্ট ইউজ করবো সেখানে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্টের ম্যাটেরিয়াল ইউজ করতে হয়। মানে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট আর পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট কি, এগুলো কিন্তু আগে আমি বলে আসছি, সম্ভবত 6 or 7-এ ওখানে হয়তো ছিল আর কি লেকচার। তো তোমার নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্টে কিন্তু এই কোএফিসিয়েন্টের ম্যাটেরিয়াল গুলো কিন্তু টেম্পারেচার কমাতে, অল্প সময় টেম্পারেচার কমাতে পারে। তো সেটা যদি না করে তাহলে প্রবলেম। এখানে আবার যেটা হয়েছে, পাইপ মানে জেনারেল ওয়াটার ইউজ করছে ওখানে, মানে গ্রাফাইট মডেলে আমাদের কিন্তু ওই ডিস্টিল ওয়াটার বা অন্য মানে নর্মাল ওয়াটার ইউজ করা যায় না, এখানে জেনারেল ওয়াটার ইউজ করছে। এবং এই ওয়াটার ইউজ করা যে পাইপটা, সেটা ফেটে যাওয়ার কারণে ওই পানিগুলো গ্রাফাইটের পড়ছে, সেখানে ওখানে আরেক ধরনের বিক্রিয়া হওয়ার পরে আগুন দেখা গেছে। তো সেইটাই বলছে এখানে, ছবি সহ দেখা গেছে আর কি। আরবিএমকে, ঠিক আছে, এই আরবিএমকে কি সেটা কিন্তু আমরা বলছিলাম যখন আমরা আগে দেখছি গ্রাফাইট মডারেটেড নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর। হ্যাঁ, সেই মডেলের এটা এখানে সেটা দেখাইছে। তো যাই হোক, এখানে ডিজাইনেই ফ্ল ছিল আর কি। ওকে, তো এখানে বলছে 31 ওয়ার্কার্স, মোস্টলি ফায়ার ফাইটার্স যারা, তারা মারা গেছে। আগেরটা কিন্তু টিএমআই একজনও মারা যায়নি, এখানে কিন্তু মারা গেছে 31 জন ওয়ার্কার মারা গেছে। হ্যাঁ, ওয়ার্ল্ড ক্যান্সারের সাথে মানে হেলথ অর্গানাইজেশন এটা জুড়ে দিছে যে এই ঘটনার কারণে ওটা ঘটছে আর কি। এটা ওয়ার্ল্ড কনফিডেন্স ইজ সিভিয়ারলি ড্যামেজড। তো ড্যামেজ তো হবেই, মানে কোথাও একটা দুর্ঘটনা ঘটে, তো এটা ওই যেটা বললাম ওই ঘটনাও যায় এখানে। ওই যে দ্য গ্রেটেস্ট ড্যামেজ ওয়াজ ফ্রম ফিয়ার, সাইকোলজিক্যাল, নট রেডিয়েশন। মানে রেডিয়েশনে যতটা না ক্ষতি, মানুষের মনে এর থেকে বেশি দাগ কেটে ফেলছে। যে ধরনের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানালে এরকমই বোধহয় ঘটতে থাকে। তো এই আর কি। তো আমাদের যেটা চিন্তা করার বিষয়, যে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্টের কোনো মেটাল আমরা ইউজ করব কিনা। হ্যাঁ, তো গ্রাফাইট কোর ইউজ করলে সেটা যে আবার নর্মাল পানি যদি ইউজ করি, তো নর্মাল পানি গ্রাফাইট করে যে বিক্রিয়া হয়, সেই ব্যাপারে প্রিভেন্টিভ মেজার নেওয়া হয়েছে কিনা। অপারেটর যারা আছে তাদের কি কি লাইসেন্স প্রোভাইড করা হবে কিনা, আর হচ্ছে আমরা কি কনস্ট্যান্ট রেগুলেটরি মনিটরিং এর মধ্যে থাকবো কিনা, সেই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে যেরকম সেফটির ক্ষেত্রে ডিজাইন, কনস্ট্রাকশন, অপারেশন, ট্রেনিং দুইটার ব্যাপারে বলছে। এখানে যেরকম বলছে যে ইউরেনিয়াম ইনরিচমেন্ট, কতখানি ইউরেনিয়াম দিব, ইকুয়াল টু এমসি স্কয়ার। এই এমটা কি মাস, তাই না? তো এই মাস মানে কি, তুমি কত ভরের ইউরেনিয়াম দিচ্ছ। তো মানে এটা প্রচুর পরিমাণ ফুয়েল ইনরিচ করবো কিনা, সেটা একটা ভেবে দেখার ইস্যু আর কি। চাইলেই আমি এটা দিব, দিলে পরে বিক্রিয়া হবে, সেটা মানে এই মাসটা কতখানি হবে সেটা ক্যালকুলেশনের ব্যাপার আছে। আমরা অলরেডি ক্যালকুলেশন শিখে আসছি যে এক দিনে 1 সেকেন্ডে যদি 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চাই, তাহলে তার মাসটা কতখানি রাখবো।
তো সেই ব্যাপারে কথা এখানে বলছি সেফটি ডিজাইনে। তো যেটা বলতেছিলাম যে একটা তোমার অ্যাসেম্বলিতে 236টা রড থাকে, আর এরকম 217টা অ্যাসেম্বলি মিলে একটা রিঅ্যাক্টর কোর হয়। এই পুরো কোরটাই কিন্তু আমার ওই যে রিঅ্যাক্টর ভেসেলের ভিতরে থাকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে। এটা একটু ছোট্ট করে একটা কোর দেখানো হয়েছে। তো ওই কোরের ভিতরে 217টা অ্যাসেম্বলি থাকে, একটা অ্যাসেম্বলির ভিতরে 236টা রড থাকে। কিসের রড? এটা হচ্ছে ফুয়েল। ফুয়েল মানে কি? ইউরেনিয়ামের রড থাকে। সেই রডটাও আবার তার কতগুলো মানে প্রোটেকশন আছে দেখো, মানে সেই রডটা কি ডিরেক্ট থাকে না, তার চারপাশে অন্য কোনো মেটালের তোমার যে মানে জ্যাকেট টাইপ থাকে, সেটা কোর মেটালের কি আসে বিষয় সেগুলো এখানে লেখা আছে। এগুলি সেফটি ডিজাইনার। তার মানে হাইট ওয়েট কত থাকবে, থিকনেস কত থাকবে রিঅ্যাক্টর ভেসেলের, সেই হিসাবগুলো এখানে দেওয়া আছে। এগুলো সব সেফটি ডিজাইন, কতখানি হবে না হবে এটা আগে থেকে ফিক্সড। ঠিক আছে, তার বাইরের কনস্ট্রাকশনটা কিরকম হবে। পিডব্লিউআর যেটা বলছিলাম, পাওয়ার পয়েন্ট অনেকগুলো মডেল করছিলাম, তার পিডব্লিউআর একটা ছিল, সেইখানকার বাইরের স্ট্রাকচারটা দেখাইছে। ঠিক আছে, এখানে সাইজ কোনটার কত সেটা একটু আরো স্পেসিফিক্যালি, যে বাইরের কত, ইন্টারনাল কত, হ্যাঁ, রিঅ্যাক্টর মানে ভেসেল যেখানে থাকবে তার চারপাশে কত ইঞ্চি মানে তোমার স্টিলের ই থাকবে, লেয়ার থাকবে, আরো এখানে সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। এই আর কি, এই কথাবার্তা গুলো লেখা। কন্ট্রোলার্স মেইনটেইন ম্যাক্সিমাম শাটডাউন পটেনশিয়াল। হ্যাঁ, শাটডাউন, যে এখানে একটা সুইচের কথা আমরা পড়ছিলাম, সম্ভবত একটা সুইচের কথা বলছিলাম, যে সেই সুইচটা মানে অফ মানে প্রেস করলে ডিরেক্ট শাটডাউন হয়ে যায়। কিন্তু ইস্যু হচ্ছে আমার অপারেটরটা যদি ট্রেন্ড না হয়, তাহলেও বুঝবে কিনা যে এখন আমার এটা শাটডাউন করার ইস্যু আছে। হ্যাঁ, ভিতরে অনেক ঘটনা ঘটে গেলে এরপরে শাটডাউন করে এক জিনিস, আর আরেকটা হচ্ছে প্রথম থেকে বুঝতে পারার। এটা প্রথম থেকে বুঝবে কি করে, যদি এটা মনিটরিং সিস্টেম না থাকে, যে আমার টেম্পারেচার কত, প্রেসার কত, এগুলি কনস্ট্যান্ট মনিটরিং এ থাকতে হবে। ভিতরে ঘটনা ঘটছে, একটা বড় বিস্ফোরণ ঘটার পর এরপরে আমরা অফ করবো নাকি অন করবো সেটা চিন্তা না করে আমরা কনস্ট্যান্ট মনিটরিং এ যদি থাকি, তাহলে একটা সুবিধা। আরেকটা হচ্ছে ডিজাইন করার সময় ওই যে এইগুলো তো বাইরের কনস্ট্রাকশন বললাম, যে কোনটার কত দৈর্ঘ্য প্রস্থ এগুলি। আরেকটা হচ্ছে আমি যে কুলেন্ট ইউজ করব, তারপরে মডারেটর ইউজ করবো, সেগুলির টেম্পারেচার কোএফিসিয়েন্ট কি রকম সেগুলো আগে থেকেই খেয়াল করে রাখা। ঠিক আছে, এই আর কি, সব কথাবার্তাই লেখা। আমেরিকায় এসব রেগুলেটরি কমিশন আছে, নিউক্লিয়ার রেগুলেটরি কমিশনই আছে, তাদের কিছু ফাংশন আছে। এগুলি আর দরকার নেই, এগুলো আইনি বিষয় টিষয় চলে আসছে, এগুলি আর দরকার নেই, দরকার। তো আমরা চ্যাপ্টার 19-এ বলছে যে প্রবাবিলিস্টিক রিস্ক অ্যাসেসমেন্টটা করতে হয়। চ্যাপ্টার 19-এ গিয়ে কিছুটা ধারণা পাবো, ছোট ম্যাথ দিয়ে বা ওরকম কিছু দিয়ে বুঝাইছে যে কি করে তুমি প্রবাবিলিটি রিস্ক অ্যাসেসমেন্টটা করবা। আমরা এখন একটু বইয়ে যাই। দেখা যাচ্ছে বইটা? স্যার, জি স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা চ্যাপ্টার 19, এটাও সেফটি সিকিউরিটির উপরেই। স্যার একটু জুম করে দিলে ভালো হয় স্যার। ঠিক আছে, আমি জুম করছি। প্রবাবিলিটি রিস্ক অ্যাসেসমেন্টে যেহেতু আমার দুইটা দুর্ঘটনা, একটা দুর্ঘটনা ঘটছে ঠিক মতো পানি সাপ্লাই দিতে পারেনি, মানে কুলেন্টটা মানে কাজ করেনি, কুলেন্ট সিস্টেমটা অফ ছিল। এরকম দুর্ঘটনা ঘটার জন্য মানে দুর্ঘটনা ঘটতে গেলে আমি দুর্ঘটনা ঘটার প্রবাবিলিটি অ্যানালাইসিস করতে যাচ্ছি। ধরো একটা ওয়াটার সাপ্লাই আছে, পাম্প 1 পাম্প 2, এটা বাল্ব, এটা রিঅ্যাক্টর ভেসেল। এখান থেকে নরমালি পাম্প 1 কাজ করে, ইমার্জেন্সির সময় পাম্প 2 ও কাজ করে, এইভাবে যাচ্ছে। আমি একটু রিস্ক অ্যাসেসমেন্ট করতে চাচ্ছি, এখানে সুন্দর করে কিন্তু দেওয়া আছে যে ধরো যদি পাম্প 1 ফেল করে কিন্তু পাম্প 2 সচল থাকে, আমার কি পানি সাপ্লাই চলবে না বন্ধ থাকবে বলো তো? পাম্প 1 অফ বাট পাম্প 2 সচল আছে, পানি কি সাপ্লাই যাবে না যাবে না? কুলেন্ট কি সাপ্লাই হবে কি হবে না? কি মনে হচ্ছে?
কি মনে হচ্ছে? স্যার হ্যাঁ সেটাই যাবে, কিন্তু দুইটাই যদি অফ হয়ে যায় তখন কি আদৌ পানি যাবে? না স্যার। যাবে না, সেটাই বলছে যে পাম্প 1ও ফেল, পাম্প 2ও ফেল অ্যান্ড গেট, মানে দুইটা ঘটনাই ঘটতে হবে, তাহলে আমরা পাম্প ফেলিওর ঘটনাটা বলতে পারবো। এই ঘটনা হচ্ছে পাম্প 1 ফেল, এই ঘটনা হচ্ছে পাম্প 2 ফেল, দুইটা যদি একসাথেই ঘটে অ্যান্ড গেট, তখন বলবো পাম্প ফেলিওর। কিন্তু দুইটা পাম্পই চালু আছে কিন্তু বাল্বটা বন্ধ, পানি তো যাবে না, এই বাল্বটাকেও চালু রাখতে হবে। সেখানে বলছে যে বাল্বটা যদি অফ হয়ে যায় এবং তোমার দুইটা পাম্পই যদি ফেলিওর হয়, তখন ফাইনালি তুমি বলতে পারো যে আমার কোনো পানির ফ্লো নাই। এখন এমন মানে এখানে কিন্তু অ্যাড গেট দিচ্ছে, এখানে কিন্তু অর গেট দিচ্ছে, দুইটা কিন্তু এই ট্রিটার মধ্যে, এই ফল ট্রির মধ্যে একটা বোঝার ব্যাপার আছে। এখানে অ্যান্ড গেট, এখানে অর গেট, তার মানে হচ্ছে পাম্প ফেলিওর কথাটা বলার জন্য দুইটা পাম্পকেই বন্ধ হতে হবে, তখন পাম্প ফেলিওর বলতে পারবো। কিন্তু পাম্প ফেলিওর হোক আর বাল্ব অফ হোক, দুইটা যে কোনো একটা ঘটনা ঘটলেই ওয়াটার ফ্লোটা বন্ধ হয়ে যাবে। কথার কথা, দুইটা পাম্পই সচল আছে, পাম্প ফেলিওর ঘটনাটা ঘটেনি, পাম্প সচল আছে, মানে এই লাইনটা হচ্ছে 0, এই লাইনটা 1 না, এই লাইনটা 0 হয়ে গেছে, বাট এই লাইনটা 1, বাল্ব ফেলস ইন ক্লোজ, মানে এইটা কিন্তু ক্লোজড হয়ে গেছে। এখন যতই পানির তোমার সাপ্লাই থাক, বাল্ব যদি অফ হয়ে থাকে আলটিমেটলি পানি সাপ্লাই অফ হয়ে যাবে। কিংবা বাল্ব অন আছে, বাল্ব এই সি ঘটনাটা ঘটেনি, বাল্ব অন আছে কিন্তু দুইটা পাম্পই অফ, মানে পাম্প ফেলিয়ার, তখন বাল্ব অন থাকা সত্ত্বেও যেহেতু পাম্প দুটো বন্ধ আছে, পানি কিন্তু ফ্লো হবে না। এই দুটা ঘটনা যে কোনো একটা ঘটনা ঘটলেই পানি ফ্লো বন্ধ হয়ে যাবে। আর এই তার মধ্যে এই পাম্প ফেলের ঘটনাটা ঘটার জন্য এ আর বি দুইটা পাম্পকেই অফ হতে হবে। তো এটা একটা ফল্ট, একদম সিম্পল অ্যানালাইসিস যে আমার মানে পানির প্রবাহ যেটা, মানে ওয়াটার সাপ্লাই কুলেন্ট ফ্লো, এই কুলেন্ট ফ্লোটা বন্ধ হতে গেলে তার রিস্ক অ্যাসেসমেন্টটা আমরা করতে চাচ্ছি, তার জন্য একটা ফল্ট ট্রি দাঁড়া করাইছি। এখন এটা ম্যাথমেটিক্যালি অ্যানালাইসিস করব, মানে টোটালি পানির বন্ধ। বল স্যার তাহলে আমাদের কোনো ফল্ট দেখা দিলে এট ফার্স্ট আমরা কি ভালভটা চেক করব নাকি আমরা এই যে পাম্পটা চেক করব? আমরা কি ভালভটাই চেক করব ফার্স্টে? না, এগুলো তো আমাদের কন্টিনিউয়াস মনিটরিং সিস্টেম থাকবে, যে বাল্ব অন আছে না অফ আছে, পাম্প গুলো অন আছে না অফ আছে, এগুলো কন্টিনিউয়াস মনিটরিং সিস্টেম থাকবে আর কি। কিন্তু আমরা রিস্ক অ্যাসেসমেন্ট করার জন্য ম্যাথমেটিক্যালি আমি মডেল দ্বারা করাচ্ছি, বা ম্যাথমেটিক্যালি মডেল দ্বারা করায় ফাইনালি যে দুইটা ঘটনা একই সাথে ঘটার সম্ভাবনা কত, বা দুইটা যে কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা কত, সেটা বের করার আমরা চেষ্টা করছি। এটা কিন্তু টোটাল তোমার পাওয়ার প্ল্যান্টটা ধ্বংস হয়ে গেছে বা কাজ করছে না বা সব সিস্টেম অফ হয়ে গেছে তা না, মাত্র একটা কুলিং সিস্টেম। যেহেতু কুলিং সিস্টেমের জন্য আমার টিএমআই এক্সটেন্ডে ঘুরছিল, সেহেতু কুলিং সিস্টেমের একটা সিম্পল মডেল নিয়ে আমরা কাজ করতেছি, আমরা বড় মডেল এখানে নেইনি, কারণ বড় মডেলকে ম্যাথমেটিক্যালি ইমপ্লিমেন্ট করতে গেলে আরো টাফ। এখানে বইয়ে ছোট মডেল একটা দেওয়া আছে, সেখানে বলতেছে টোটাল ফেলিওরটা ঘটবে, মানে টোটাল পাম্প ফ্লো, মানে টোটাল কুলেন্ট ফ্লো অফ হয়ে যাওয়ার প্রবাবিলিটিটা কার কার উপর ডিপেন্ডেন্ট। একটা বলতেছে তোমার সি ঘটনা ঘটার সম্ভাবনা, সি ঘটনাটা কি, প্রবাবিলিটি অফ সি। সি ঘটনাটা কি ছিল আমাদের? সি ঘটনাটা আমাদের ছিল, আমরা যদি উপরে খেয়াল করি, যে বাল্বটা বন্ধ থাকবে, বাল্ব বন্ধ থাকার সম্ভাবনা প্লাস মানে প্রবাবিলিটি অফ এফ। এফ ঘটনাটা কি ছিল? পাম্প ফেলিওরের সম্ভাবনা। আরেকটা বলতেছে যে দুইটা এট এ টাইম ঘটার সম্ভাবনা, পি ছেদ এফ, মানে একটা তো ইউনিয়ন আর একটা ইন্টারসেকশন, সি ইন্টারসেকশন অফ এফ। এটা তো তোমরা ছোটবেলায় কি এসএসসির সময় তো ওই ভেন ডায়াগ্রামের ম্যাথ হায়ার ম্যাথে বোধ দেখে আসছো, বা এইচএসসি তো দেখে আসছো ভেন ডায়াগ্রাম। সেখানে তো তোমরা যদি ওই পুরোনো ঘটনাটা মনে করো, মানে তাহলে হয়তো তোমার বুঝতে সুবিধা হবে যে বাংলায় পাশ করেছে 70 জন আর ইংলিশে পাশ করেছে 80 জন, তো দুই বিষয়ে পাশ করছে কতজন, এরকম বের করতে গেলে কিন্তু তোমাকে কিছু একটা অংশ বিয়োগ দিতে, যেটা যদি বৃত্ত একে ভেন ডায়াগ্রাম একে বোঝানো যেত তাহলে আরো বুঝতে সুবিধা হতো আর কি। হ্যাঁ, সূত্র তো আছে, এ ইউনিয়ন বি ইজ ইকুয়ালস টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি এ ইন্টারসেকশন অফ বি, সেটা ডিরেক্ট সূত্র আছে, ঠিক আছে, বাট সেটার মানে আমি বলছি প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স, যে এই সূত্রের সাথে বাস্তবের মিল কতখানি সেইটা বলছি। যে যারা বাংলায় পাস করছে এবং যারা ইংরেজিতে পাস করছে, বা যারা বাংলায় ফেল করছে ইংরেজিতে ফেল করছে, আর যারা দুই বিষয়ে হ্যাঁ ফেল করছে, দুইটা
দুইটা কিন্তু এক না, মানে টোটাল প্রবাবিলিটি বের করতে গেলে দুই বিষয়টা বাদ দিতে হয়। তো এখানে ঠিক সেই ঘটনাটাই করছে আর কি, সেই ব্যাপার ভাবি চিন্তা করে এই অঙ্কটা মানে এই প্রবাবিলিটি অ্যানালাইসিস করছে। ওকে, এখন পি অফ সি তো পি অফ সি হলো, পি অফ এফ কে লিখছে পি অফ এ অ্যান্ড পি অফ বি। পি অফ এ অ্যান্ড পি অফ বি কেন লিখছে? পাম্প ফেলিওর হওয়ার জন্য পাম্প এ কে ফেলিওর হইতে হবে, পাম্প বি অফ বি কেও ফেলিওর হইতে হবে। তো দুইটাকে ডিরেক্ট গুণ করে দিচ্ছে, কারণ এই দুইটা ঘটনা অ্যান্ড আছে, মানে দুইটা একসাথে ঘটতে হবে। এটা যোগ হয়ে যায় তো যদি অর গেট থাকতো, এখানে অ্যান্ড মানে দুটো একসাথে ঘটলে এটা হবে, ঠিক আছে? সেটা এখানে গুণ করে দিছে। আর এখানে ইন্টারসেকশন মানে দুটাই ঘটতে হবে, তাই তোমার এই দুটাই গুণ হবে, পি অফ সি ইন্টু পি অফ এফ। তো পি অফ এফ কে আবার লেখা যায় পি অফ এ পি অফ পি, আর পি অফ সি তো পি অফ সি রয়ে যাবে। স্যার একটা কথা ছিল, মানে এক্সামে প্রশ্নটা কিভাবে আসতে পারে, মানে কিভাবে আসে সাধারণত? মানে তোমাকে যদি বলে যে পাম্পিং সিস্টেমে, মানে তোমার একটা কি বলে পাওয়ার প্ল্যান্ট পিডব্লিউআর সিস্টেমে এই পাম্পিং সিস্টেমটার ফেলিওর হওয়ার প্রবাবিলিটিটা অ্যানালাইসিস করো। তো সেই ক্ষেত্রে তোমাকে এটা অ্যানালাইসিস করে দেখাতে হবে, কি ছবি এঁকে এই স্যার পুরোটা লিখতে হবে নাকি স্যার? হ্যাঁ, তুমি তো মাস্টার্সের স্টুডেন্ট বা পিএইচডি স্টুডেন্ট না যে শুধু কি বলে ইকুয়েশনটা তোমাকে দেওয়া থাকবে, তুমি মুখস্থ কিছু লিখবে না, মানে শুধু বুঝো কিনা সেটা অ্যানালাইসিস হবে, তা কিন্তু না। as long as you are a student of undergraduate বা বিএসসি লেভেলের স্টুডেন্ট, যতদিন তুমি থাকবা শুধু তুমি বুঝে বুঝে পার পেয়ে যাবা, তোমার কিছু মুখস্থ করতে হবে, এই ব্যাপারটা একটু মাথা থেকে বের করে দাও। যখন তুমি হায়ার লেভেলে পড়বা, ঠিক আছে, মাস্টার্স এ পড়বা, পিএইচডি তে পড়বা, তখন হয়তো তোমাকে বড় বড় ডেরিভেশন পড়তে হবে না। আমি কিন্তু স্টিল বড় কোনো ডেরিভেশন দেইনি। এটা হচ্ছে কয় লাইন? 4 লাইন, 1 2 3 4, এই যে এই 2 লাইন, আর এখানে দেখো এই 2 লাইন, এই 4 লাইনই কিন্তু শেষ। তো এটাই আর কি। কিন্তু আন্ডারগ্রেড লেভেলে কিন্তু তোমাকে একটু বড় প্রশ্নগুলি পড়তে হবে আর কি, বড় প্রশ্ন বা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস গুলো পড়তে হবে। তা যদি না করো, যখন তুমি মাস্টার্সে যাবা, পিএইচডি তে যাবা, তোমাকে নিজে এরকম ডেরিভেশন করতে হবে ম্যাথমেটিক্যাল মডেল দ্বারা করায়, তখন কোত্থেকে করবা? তখন তো পারবা না, তাই না? আন্ডারগ্রেড লেভেলে একটু পড়তে হয়। উপরের লেভেলে গিয়ে তখন হয়তো তো পার পেয়ে গেল, ঠিক আছে আমি বুঝেছি, আর স্যার হয়তো বাকি বড় বড় ইকুয়েশন গুলো লিখে দিল কোশ্চেনের মধ্যে, আমি জাস্ট ব্যাখ্যা করে দিলাম এই কোশ্চেনের মানে কি। আন্ডারগ্রেড লেভেল একটু পড়তে হয়। ওকে, যাই হোক, আমরা বিস্তারিতভাবে বলার জন্য স্যার। ঠিক আছে, ওকে। তো যেটা বললাম যে এখানে কিন্তু সি ইন্টারসেকশন অফ এফ, সি ইন্টারসেকশন অফ এফ মানে সি কেও ঘটতে হবে, এফ কেও ঘটতে হবে। ইউনিয়ন হলে সি প্লাস এফ করতাম, ইন্টারসেকশন যেটা সি ইন্টু এফ, এফ হচ্ছে আবার পি অফ এ পি অফ বি, তাহলে পি অফ এ বি সি। এরপরে একটা প্রবাবিলিটি ধরে নিয়েছে, কথার কথা পি অফ সি হওয়ার প্রবাবিলিটি 10 - 4 যদি হয়, আর এ আর বি যদি তোমার 3 3 হয়, 10⁻³ 10⁻³ টোটাল ঘটনা প্রবাবিলিটি কত সেটা এখানে অ্যাপ্রক্সিমেটলি বের করছে। এরকম তোমার এটা দেখো, তাহলে এটা ম্যাথ হিসাবেও আসতে পারে। না, মানগুলো এখানে দেওয়া নেই, এটা ধরে নিছে, নিউমেরিক্যালি ধরে নিছে। তোমাকে এটা যদি মানে কি বলে ম্যাথ হিসাবে আসে, তখন কিন্তু তোমাকে মানগুলো দেওয়া থাকবে। যদি পরীক্ষায় ম্যাথ হিসাবে আসে, একটা স্পেসিফিক ম্যাথ বলে দিল, সেক্ষেত্রে তোমার এই 3টা প্যারামিটার মান বলে দিল, এটার মান বের করলো, অথবা টোটালটা প্রবাবিলিটি দেওয়া আছে, সি এর প্রবাবিলিটি দেওয়া আছে, এ প্রবাবিলিটি দেওয়া আছে, তোমাকে বি এর প্রবাবিলিটি বের করতে বললো, তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি এটাকে পারতে হবে। আননোন এখানে প্যারামিটার কয়টা? 4টা না, পি অফ টি, পি অফ সি, পি অফ এ, পি অফ বি, পি অফ সি, 4টা সি এ বি টি। তো এখন টি বলা আছে, সি বলা আছে, বি বলা আছে, এটা বের করতে পারো কিনা? তো এগুলো তো খুব সিম্পল, যোগ বিয়োগ গুণ ভাগের অঙ্ক, এটা তো পারার কথা, কঠিন কিছু না এই আর কি। এখানে একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলে দিচ্ছে যে রিস্কটা আমরা কিভাবে অ্যানালাইসিসটা করতে পারি আর কি। এরকম ভাবে পুরো মডেলের আর অনেক প্যারামিটার থাকবে, শুধু কুলেন্ট ফ্লো না, সেগুলিও অ্যানালাইসিস করা যাবে। এখানে ছোট্ট একটা ব্যাপার অ্যানালাইসিস করে দেওয়া আছে, আর কিছু না। এখানে যেটা বলতেছেন 3 মাইল আইল্যান্ড অ্যাক্সিডেন্ট, টিএমআই অ্যাক্সিডেন্ট, এখানে আমি ডিটেইলস বলা আছে, এগুলো নিজেরা পড়ে নিবা। আমি স্পেশালি ক্যাপিটাল লাইন, the TMI accident was due to a কেন ঘটছিল? ডিজাইন ডিফিসিয়েন্সি, ইকুইপমেন্ট ফেলিওর, অপারেটর ইরর, এই তিনটা কারণে ঘটছিল। আর ওই যে তোমরা বোধহয় বলতেছিলা যে একটা মুভি হয়েছে চায়না সিনড্রোম, তো এই ঘটনার পরে তো ওরা এই ঘটনাটাকে মানে আর একটু অ্যাম্পলিফাই করে দেখাইছে আর কি, যা ঘটনায় তারও বেশি দেখার ফলে মানুষের মনে ভয়টা ছড়ায় গেছে। তো এখানে যেটা বলছে যে এই তিনটা কারণে ঘটছে, আর ভিতরে এখানে আরো ডিটেলস পড়তে পারবা
কেন হলো না হলো আরো ডিটেলস পড়তে পারবা। একইভাবে যে চার্নোবাইল অ্যাক্সিডেন্ট 1986 সালে যেটা ঘটছে সেখানেও এখানে ডিটেলস দেওয়া আছে যে কেন কি হলো, অপারেটররা কি ভুল বুঝলো, ডিজাইনের মধ্যেই বা কি বলদ আগে থেকেই ছিল, সেই কারণে কিন্তু আমাদের এই দুর্ঘটনাটা ঘটছে। এটা কিন্তু এখানে ভিতরে কিন্তু পড়তে পারো আর কি কেন ঘটছে সেই ব্যাপারটা। স্পেশালি এই যে এখানেও আবার কি বলে এই যে এই জিনিসগুলো কিন্তু পড়ার মতো বিষয় আর কি, যে কেন ওখানে যেরকম 3-4টা কারণ দিছিল না যে কেন ঘটছে, এখানেও কিন্তু 4-5টা কারণ আছে। পুরো সামারিটা যে কি কোন কোন জায়গায় আমার ফল্ট ছিল, যে কারণে এই ফল্টগুলো পড়ার উদ্দেশ্য কি, কারণ ভবিষ্যতে কেউ যদি ডিজাইন করে তাকে কিন্তু এই 4-5টা বিষয় মাথায় রাখতে হবে, কারণ অতীতে এরকম দুর্ঘটনা ঘটছে, ভবিষ্যতে ডিজাইন করতে গেলে এগুলি মাথায় রেখে করতে হবে যাতে এই দুর্ঘটনাটা না ঘটে। ঠিক আছে, এখানে এই 4-5টা লাইন এই আর কি। আমাদের আর এই চ্যাপ্টারে তেমন কিছু নাই, আমার এটা চলে আসছে, মানে তেমন কিছু নাই পড়তে গেলে অনেক কিছুই আছে, আমি এগুলি অ্যাভয়েড করেছি। আর তোমাদের সিলেবাসে এই অ্যাক্সিডেন্টের ঘটনাটা আছে আর হচ্ছে এই অ্যাক্সিডেন্টের ঘটনা আছে, এই পুরো চ্যাপ্টার নেই। কিন্তু আমি ভাবলাম যে এই জিনিসগুলো একটু দেখা উচিত, এই রিস্ক অ্যাসেসমেন্টটা দেখা উচিত, এটা অ্যাড করে দিলাম। আর কারণ স্লাইডটা তো আছে, আর কেউ নিজে থেকে পড়তে চাইলে এই উপরের অংশগুলো নিজেরা পড়ে নিতে পারো আর কি। সেফটির জন্য কি কি করা লাগে এগুলি ম্যাথমেটিক্স কিছু আছে, নিজেরা দেখে নিতে পারো। আমি পুরো চ্যাপ্টারটাই দিয়ে দিব, চ্যাপ্টার 19, আর হচ্ছে ওই যে স্লাইডটা ছিল সেই স্লাইডটা আমি আপলোড করে দিব। ঠিক আছে, তো এটা করলে কোনো সুবিধা ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে? সেরকমই, হ্যাঁ। এরপরে আমাদের হচ্ছে ওই নিউক্লিয়ার ফুয়েল সাইকেল একটা টার্ম বাকি আছে, সেই তার উপর হয়তো 2টা মানে স্লাইড থাকবে, সেগুলি করলে আমরা একটা শেপে চলে আসবো। তোমাদের আগের যেটা ছিল আর কি, আগের তোমাদের কোর্স অ্যাপ্রাইজাল আগের সেমিস্টারে যেটা ছিল সেখানে মানে সেইটাই আমি ফলো করছি, মাঝখানে 2-3টা লেকচার এদিক ওদিক হয়েছে, কারণ ওখানে এত পরিমাণ ম্যাথমেটিক্স ছিল, ওই ম্যাথমেটিক্স বিএসসি লেভেলের জন্য না, ওগুলি আরো হায়ার লেভেলের ম্যাথমেটিক্স ওখানে দিয়ে দিচ্ছিল আর কি। তো সেই কারণে আমি ওগুলি অ্যাভয়েড করেছি, ওগুলো তোমাদের দেইনি আর কি। আর তার বদলে আমি সিলেবাসে যে জিনিসগুলো আছে, 2টা অ্যাক্সিডেন্ট সিলেবাসে ছিল, তার কিছু ঢুকালাম, আর অন্য কিছু যেগুলো সহজ সহজ ম্যাথ সেগুলো আমি অ্যাড করলাম সিলেবাসের মধ্যে, মানে তোমাদের এই লেকচারের মধ্যে সেগুলো আমি অ্যাড করে দিলাম। ফলে ম্যাথমেটিক্স এর পার্টটা অনেক বড় ছিল, সেগুলোতে অ্যাভয়েড হয়ে গেছে, মানে একটু কমে গেছে আর কি। এখন হয়তো তোমাদের কিছুটা সুবিধা হবে আর কি, এই আর কি। আর তোমাদের কালকে বোধহয় অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট, তোমাদের অ্যাসাইনমেন্ট খুব ছোটই ছিল, জমা দিয়ে দাও। আর তোমাদের সাথে তো আলাপ হয়েই গেছে, আমাদের ক্লাস টেস্টটা কবে যেন? আগামী শনিবার, বৃহস্পতিবার ছিল। স্যার। ওকে, তো আগামী বৃহস্পতিবারে আমাদের ক্লাস টেস্ট সিলেবাসটা আমাদের বলাই আছে। ঠিক আছে, আমরা সেই অনুপাতে আগাবো আর